রাতের অন্ধকার ভেদ করে সূর্য তার আলো দেওয়ার দায়িত্ব শুরু করেছে। অনেকক্ষণ হয়েছে। সরু রাস্তার দুই ধারে স্থির দাঁড়িয়ে থাকা গাছগুলোর ছায়া পিছনে ফেলে ছুটে চলছে নীলের জিপ। জিপে অবশ্য কথাও আছে নীলের সাথে। কাল রাতে মুনতাহা আর নীলের বিয়ের কথা জানার পরপরই কিছু হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসে নীল। সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করার জন্যই তারা ছুটে চলছে। যদিও এই সিদ্ধান্ত তাদের ভাগ্যে সুখ আনবে নাকি কষ্ট সেই ধারণা এখনও নীলের হয়নি, কিন্তু এই মুহূর্তে তার এই সিদ্ধান্তই সঠিক। সারারাত চিন্তায় ঘুমাতে না পারায় ক্লান্তিতে গাড়িতেই চোখ লেগে গিয়েছিল কথার। হঠাৎ গাড়িতে ব্রেক কষায় আটকে উঠে কথা। নিজেকে সামলে চোখ খুলতেই চোখ কপালে উঠে গেল আমার। নীল জিপ থেকে নেমে দাঁড়িয়ে আছেন, আর সামনে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। কাজী অফিসের নাম দেখেই বড়সড় একটা ঢোক গিললাম। জানি না কেন কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে। কি হতে চলছে আমার সাথে? এখনো বসে আছিস? নাম জলদি। আমাদের সিরিয়াল এসে পড়েছে হয়তো এতক্ষণে। কিসের সিরিয়াল? আমাদের বিয়ের। আমার বন্ধুরা সবকিছু রেডি করে ফেলেছে, এখন শুধু আমরা গিয়ে কাবিননামায় সিগনেচার করব আর কবুল পড়ব। চল। কি বলছো? বিয়ে, তাও আবার এমন হুট করে? সে কি করে সম্ভব? হুট করে না, আমি সারা রাত চিন্তা করেছি। পাগল হয়েছ? আব্বু আম্মু ভাইয়া তোমার পরিবার কেউই তো জানে না। কিভাবে আমরা বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ কাজ কারো অনুমতি ছাড়াই করতে পারি? অনুমতির অপেক্ষা করে তোকে হারাতে পারবো না আমি। তুই কি চাইছিস যে আমি সবার অনুমতির অপেক্ষা করি আর এদিকে কিশোর চাচা তোর বিয়ে করিয়ে দেন? আমরা সবাইকে রাজি করাতে পারি। তুই কি চাচাকে চিনিস না? সে কি কখনো মেনে নেবে আমাকে জামাই হিসেবে? কখনো। কেন মানবে না? আমরা বোঝাবো। চেষ্টা তো করেছিলি, কি লাভ পেলি? আজকে তো তোকে কোচিংয়েও আসতে দেয়নি, পালিয়ে এসেছিস। তবুও এভাবে একা একা বিয়ে করাটা ঠিক হবে না। তুই কি চাস আমাদের ভালোবাসা এভাবেই হারিয়ে যাক? দুচোখ ভর্তি পানি আর মনে অনুশোচনা নিয়ে কাবিন নামায় স্বাক্ষর করে দিল ম। সন্তান হিসেবে আজ হয়তো সবচেয়ে নিকৃষ্ট কাজটাই আমি করলাম, কিন্তু সত্যি আমি নিরুপায়। নীলকে হারিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আব্বু কখনো নীলকে মেনে নিবেন না, এটাও আমি জানি। আমাকে ক্ষমা করে দিও আব্বু আম্মু। প্রতিবারের মতো এবারও তোমাদের সাথে আমি অন্যায় করলাম। একটা নতুন সম্পর্কের লোভে পড়ে আমি আমার রক্তের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। আব্বু আম্মু আমাকে কখনো ক্ষমা করবেন না। যেই নীলকে আমি আমার প্রতিটি নিঃশ্বাসে স্বামী হিসেবে চেয়েছি, তাকে আজ স্বামী হিসেবে পেয়েও আমি খুশি হতে পারছি না। বাবা মাকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। হয়তো এই কারণেই আমার জীবনের চরম কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েও আমি খুশি নই। কাজী অফিসের বারান্দায় দাঁড়িয়ে আছি কাবিন নামাটা হাতে নিয়ে। এক টুকরো কাগজের ভিত্তিতে নীল আর আমি স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। খুব মনোযোগ সহকারে খুঁটে খুঁটে দেখছি কাবিন নামাটা। নীলের নামের সাথে কথার নাম জুড়ে আছে। অবশেষে এই কথা তার নীলের হয়েই গেল। দেনমোহর 1,01,000 টাকা ধারণ করেছে নীল। খান বাড়ির ছেলের কাছে 1,00,000 টাকা খুবই সামান্য, কিন্তু আমার কাছে এই 1,00,000 টাকা 1 কোটি টাকা কেউ হার মানাবে। অবশেষে আমি আমার ভালোবাসাকে পেলাম। বারান্দায় রাখা বেঞ্চিতে বসে পড়লাম। নীল তার বন্ধুদের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলাপ করছেন। আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন নীলের বউ ভাবতেই কেমন গা সুরসুরি দিয়ে উঠছে। সেই সাথে ভয়ও করছে। যখন নীল আমাকে নিয়ে খান বাড়ি যাবেন তখন সবাই আমাদের মেনে নেবে তো, নাকি আমাদের তাড়িয়ে দেবে? আমাদ আব্বু তো কখনোই মানবে না। তবুও আমি দৌড়ে গিয়ে আব্বুর পায়ের উপর পড়ে যাব।
ততক্ষণ ছাড়ব না যতক্ষণ না ক্ষমা করছেন। আচ্ছা, আমি যতটা সহজ ভাবছি আদৌ কি পরিস্থিতি ততটা সহজ হবে? কথা। নীলের ডাকে কথার ভাবনার ঘোর কাটে। কি ভাবছিস? সারাদিন কি এখানেই বসে থাকবি নাকি? চল বাসায় চল। সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, এখানের সব কাজ শেষ। এখন বাসায় যাব, চল। বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে নীলের দিকে হাঁটা ধরলাম। আজ নীলের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে আমার। যদিও লাল বেনারসি পরিনি, তবুও বউ বউ ফিলিং আসছে। মনে হচ্ছে গাল দুটো ফুল গেছে লজ্জায়। না না, নীলের সামনে এভাবে গেলে নিশ্চিত পচানি দেবে। কুল কথা কুল, নিজেকে নরমাল কর। জিপি উঠে বসলাম। নীলের দিকে তাকাতে পারছি না লজ্জায়। নতুন বউ হলেই বুঝি সব চেঞ্জ হয়ে যায়। এই কি সেই নীল যাকে কালকেও আমি জড়িয়ে ধরেছিলাম? এসব কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু পরক্ষণেই আবার আব্বু আম্মুর কথা মনে পড়ল। কত বড় জঘন্য একটা কাজ করেছি আমি। তারা কি আমাকে কখনো ক্ষমা করবেন? ভেবেছিলাম নীল আমাকে প্রথমে খান বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আমাকে বেশ অবাক করে দিয়ে আমার বাড়ি থেকে কিছুটা দূরে চৌরাস্তার মোড়ে জিপ থামালেন। আরও বেশি অবাক হলাম যখন নীল আমাকে জিপ থেকে নেমে বাসায় যেতে বললেন। প্রথমে ভাবলাম হয়তো সেও সাথে যাবেন, কিন্তু এবার আমাকে অবাকে শেষ সীমায় পৌঁছে দিয়ে উনি আবার জিপে উঠে পড়লেন। আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি। কেন? আমাকে একা রেখে চলে যাচ্ছেন যে? আবার কি নিতে আসবেন? আবার নিতে কেন আসব? তুই তোর বাড়ি যাবি, আমি আমার বাড়ি যাব। এমনিতেও তোর পরীক্ষার বেশি দিন বাকি নেই। বাসায় গিয়ে সোজা পড়তে বসবি। নীলের কথায় আমি হ্যাবলা কান্তের মতো উনার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে ডেট ওভার গঞ্জিকা সেবনের প্রভাব দেখা যাচ্ছে উনার মধ্যে। একটু আগে বিয়ে করে এখন বলছে তুই তোর বাড়ি যা, আমি আমার বাড়ি যাব। আপনি এসব কি বলছেন? আপনি না আমাকে একটু আগে বিয়ে করলেন? এখন এসব কি বলছেন? বিয়ে করেছি বলেই তো অর্ডার দিচ্ছি যে গিয়েই পড়তে বসবি। আমি তোমার কথার অর্থ বুঝতে পারছি না। আমাদের বিয়ে হয়েছে, এখন তো তুমি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে, তাই না? না, এখন আমি তোকে আমার বউ হিসেবে খান বাড়িতে নেব না। আমি এখন তোকে বিয়ে করেছি শুধু তোর বিয়ে আটকানোর জন্য। আমার বাড়ির কাউকে তোর আর আমার কথা বলা হয়নি, এছাড়াও আমি এখনো কোনো কাজ করি না। হুট করেই তোকে নিয়ে বাড়িতে উঠলে বাবা বাড়ি থেকে বের করে দেবেন। তোমার কি মাথা ঠিক আছে? তুমি নিজে বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি আমাকে বিয়ে করেছ, কিন্তু তোমার বাড়িতে নিতে পারবে না। এটা কেমন কথা নীল? যদি দায়িত্বই নিতে না পারো তাহলে এভাবে হুট করে বিয়ে করলে কেন? নিজে সিদ্ধান্তহীনতায় ভুগছ, কিন্তু আমার জীবনের সাথে ঠিকই খেলতে পারলে। কেন এসব কথা তোমার বিয়ে করার আগে মনে পড়েনি? কি ভেবে করলে বিয়েটা? উত্তর দাও। তোকে হারাতে চাইনি, এজন্যই ঠিক বেঠিক সব ভুলে আগে নিজের করে নিলাম। এখন আস্তে আস্তে সব ঝামেলা সামাল দেব। ঝামেলা সামাল দেওয়ার কথা তো পড়ে আসবে। তুমি ঝামেলা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছ। নীলের বোকামি কিছুতেই মেনে নিতে পারছি না আমি। ভীষণ রাগ হচ্ছে। রাগ করে নীলের সামনে থেকে চলে এলাম। পিছন থেকে উনি অনেকবার ডেকেছেন, কিন্তু আমি সাড়া দেইনি। কি সাড়া দেব? বিয়ে করেছে, কিন্তু সবার সামনে স্বীকার করার সাহসটুকু তার নেই। আসলে ভুলটা আমার। এমন একজন মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছি, বিশ্বাস করে বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললাম হুট করে। এখন মনে হচ্ছে নীলের কথা মতো তাকে বিয়ে করে ভুল করেছি। ভীষণ বিরক্তি আর অপরাধবোধ নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই আতিকা ফুপি, আম্মু আর নিতুকে একসাথে বসে থাকতে দেখলাম।
আমি বাড়িতে না থাকলে সাধারণত নিতু আসে না, তবে আজ হঠাৎ কি মনে করে? আর ফুপি আম্মুই বা কখন এলেন? তবে কি সে আমার আর আদনান ভাইয়ার বিয়ে ঠিক করতে এসেছেন? বুকে এত জোরে জোরে ধুকপুকানি হচ্ছে, মনে হয় সেই শব্দ বাইরের মানুষও শুনতে পারবে। একটু আগেই তো বিয়ে করে এলাম, এখন আবার বিয়ের কথা চলবে? ইয়া খোদা, আমার এই প্যারা আর ভালো লাগে না। দড়ি ফালাও, আমি উপরে উঠে যাই। কথা, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এতদিন পর আমি এসেছি, তবুও কাছে আসছিস না যে? আতিকা ফুপি: না, আসলে হঠাৎ আপনাকে দেখেছি তো, তাই সারপ্রাইজড হয়েছি। আয় বস আমার কাছে। ফুপি আম্মুর কাছে গিয়ে বসে পড়লাম। নিতুও তার সাথেই বসে আছে। নিতুর এখানে থাকার কারণটা এখনো স্পষ্ট হয়নি আমার কাছে। আম্মু খাবার টেবিলে খাবার সাজাচ্ছেন আর কটমট করে আমার দিকে তাকাচ্ছেন। ভাগ্যিস ফুপি আম্মু ছিল, নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই বেঁধে যেত। ফুপি আম্মুর সাথে কুশলাদি বিনিময় শেষে আমি আর নিতু আমার ঘরে চলে এলাম। নিতুর সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম তা হল, ফুপি আম্মু আমাদের বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। আর তাকে বাঁচিয়েছে নিতু। নিতুই তাকে আমাদের বাড়ি নিয়ে এসেছে, আর এতক্ষণ তারা দুজন গল্প করছিল। তোর কি কিছু হয়েছে কথা? কই না তো। আমার কেন যেন মনে হচ্ছে তুই একটু টেনশনে আছিস। না না, তেমন কিছুই না। তুই তাহলে বাড়ি যা, পড়তে হবে তো। ভালো মতো পড়িস। কি মনে করে নিতুর কাছে থেকে আমার আর নীলের বিয়ের কথাটা লুকালাম জানি না। মনের মধ্যে ভীষণ অপরাধবোধ কাজ করছে। মনে হচ্ছে বিয়ের কথাটা জানতে পারলে আব্বু আম্মুর মতো নিতুও আমাকে ঘৃণা করবে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে। সকাল থেকে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। কালকে পর্যন্ত আমি সাধারণ একটা মেয়ে ছিলাম যে কি না একটা যমরাজের প্রেমে পাগল ছিল। আজ আমি সেই যমরাজের বিবাহিতা স্ত্রী, কিন্তু সে কথা কাউকে বলতে পারছি না। কি ভাগ্য আমার! অজান্তেই একটা ম্লান হাসি ফুটে উঠল কথার ঠোঁটে। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বের হতেই আম্মু হুড়মুড়িয়ে ঘরে ঢুকে গেল। তোর হয়েছেটা কি বলতো কথা? সকাল সকাল কোথায় গিয়েছিলি? কই, কোথাও না তো। একটু কলেজে গিয়েছিলাম। সামনে পরীক্ষা, কত কাজ বাকি। তোর ফুপি আম্মুকে আজকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে নিতু। হ্যাঁ, নিতু বলেছে। আতিকা আপা যে আদনানের জন্য নিতুকে পছন্দ করেছে এটা বলেনি তোকে? কি? আদনান ভাইয়ার জন্য নিতুকে পছন্দ করেছে মানে? হ্যাঁ, আসলে তোর আব্বু শুধু তোর ফুপিকে আসতে বলেছিল। আদনান আর তোর বিয়ের কথা বলেনি। তোদের বিষয়ে কথা বলার আগেই আতিকা আপা নিতুকে পছন্দ করে ফেলেছে। এমনিতেও নিতু অনেক ভালো মেয়ে। ছোটবেলা থেকে আমার সামনেই বড় হয়েছে। তাই আমি আপাকে বলেছি যে আদনানের জন্য একদম ঠিক আছে নিতু। আম্মু, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবি কি করে, মাথায় তো শুধু গোবর ভরা। নিতু আর আদনানের বিয়েটা হয়ে গেলে তোর আর নীলের রাস্তা অনেকটা ক্লিয়ার। আম্মু, তুমি সত্যি বলছো? তুমি আমার আর নীলের সম্পর্ক মেনে নিয়েছ? না মানার কি আছে? তোরা একে অপরকে ভালোবাসিস। কিন্তু তোর বাবাকে রাজি করানো না অনেক কষ্টকর হবে। আম্মুর কথা শুনে আমার খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো লুঙ্গি নেই। চোখ বন্ধ করে কল্পনাতে আব্বুর একটা লুঙ্গি এনে দিল ইচ্ছে মতো কতক্ষণ লুঙ্গি ডান্স। আতিকা ফুপি আম্মুকে ডাকায় আম্মু আমার ঘর ছেড়ে চলে গেলেন। এখন আর কল্পনা নয়, এখন সত্যি নাচ হবে। বেশ কিছুক্ষণ নাচার পর ক্লান্ত হয়ে হাত পা ছড়িয়ে দিয়ে বিছানার সাথে লেপ্টে গেলাম। আজ আমার নতুন এক পরিচয় হয়েছে। আজ থেকে নীলের বউ আমি। নীল আমার স্বামী।
ভাবতেই কেমন সুরসুরি লাগে। চিত হয়ে শুয়ে সিলিং ফ্যানের ঘূর্ণয়ন দেখছিলাম আর লজ্জায় লাল হচ্ছিলাম, তখন টুংটাং শব্দ করে মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজে নামটা দেখেই আমার ঠোঁট দুটো একাই প্রসারিত হয়ে গেল। নীল স্যার মেসেজ দিয়েছে, যদিও আজ থেকে উনি আমার স্বামী। মেসেজটা পেয়ে যতটা খুশি হয়েছিলাম ওপেন করে ততটাই হতাশ হলাম। জলদি পড়তে বসো, একদম টাইম ওয়েস্ট করবি না, এটুকুই লেখা ছিল মেসেজে। বিয়ে হয়েছে কোথায় একটু রোমান্টিক মেসেজ করবে, তা না করে এই মেসেজ করেছে। ইচ্ছে করছে মোবাইলটা ওই নীলের বাচ্চার মাথার ওপর আছাড় মারি, কিন্তু এখন মোবাইল ভাঙলে আমারই লস। তাই মোবাইলটা বিছানায় রেখে দিয়ে নিজেকে পড়ার টেবিলে নিয়ে গেলাম। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আদনান ভাইয়া আমার ঠিক সামনের চেয়ারে বসে আছেন আর বারবার আওর চোখে আমার দিকে তাকাচ্ছেন। যদিও ব্যাপারটা বেশ অস্বস্তিকর, তবুও মনের মধ্যে একটু শান্তি আছে ভেবে যে ফুপি আম্মু নিতুকে পছন্দ করেছেন। আর এমনিতেও আমি এখন অন্য কারো বিবাহিতা স্ত্রী, আমাকে তো আর আদনান ভাইয়া বিয়ে করতে পারবেন না। কিশোর, আজকে আদনানের জন্য একটা মেয়ে পছন্দ করেছি, আতিকা বেগম। আতিকা বেগমের কথায় খাওয়ার মাঝেই বিষম খেলেন কিশোর সাহেব। এভাবে হঠাৎ করে এই ধরনের কোনো কথা শুনতে হবে তার সেটা সে ভাবেনি। কোনো মেয়ে আপা? কিশোর সাহেব, মেয়েটাকে তুই চিনিস, আমাদের কথার ছোটবেলার বান্ধবী, নাম নিতু, ভারী মিষ্টি মেয়ে, আমার জীবন বাঁচিয়েছে আজ। আতিকা বেগমের কথায় কিশোর রহমানের হাসি মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। আর এদিকে আদনান ভূত দেখার মতো চমকে মায়ের দিকে তাকিয়ে আছে। সে তো কথাকে বউ বানানোর স্বপ্নে বিভোর, আর তার মা নাকি অন্য মেয়ে পছন্দ করে বসে আছে। খাবার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছে। মনে হচ্ছে ঝড়ের পূর্বের নীরবতা এটা। আতিকা ফুপি যেই বম ফুটিয়েছেন, সেটার ধামাকার শব্দ কতটা জোরে হবে কে জানে। পরিস্থিতি ক্রমেই বেগতিক মনে হচ্ছে। আব্বু খাওয়া বন্ধ করে চোয়াল শক্ত করে বসে আছেন। আমি আর আম্মু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। আর আদনান ভাইয়ার অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। তাকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি মেয়েটার সাথে কথা বলে সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। বলি কি কিশোর, তুই একটু মেয়ের বাবার সাথে আলাপ করে দেখ। আমার আদনান তো হীরের টুকরো, এমন ছেলে তারা আর কোথায় পাবে। আচ্ছা আপা, আমি দেখছি, দাঁতে দাঁত চেপে কথাটা বলল কিশোর সাহেব। আব্বু রীতিমতো রাগে ফুঁসছেন। কোনোরকম খাবার গিলে উঠে পড়লাম টেবিল থেকে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। আমার এখানে না থাকাই শ্রেয়। ফ্রেশ হয়ে টি শার্ট আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বেরুতেই কেউ পিছন থেকে কোমর জড়িয়ে ধরল। এমন আকস্মিক আক্রমণে আমি ভয় পুরোই ফ্রিজ হয়ে গেছি। হার্টটাও অসম্ভব দ্রুত বিট হচ্ছে। রাত এখন কম করে হলেও 10টা বাজে। এই অসময়ে আমার ঘরে কে এভাবে আমাকে জড়িয়ে ধরবে? আমি আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছি আর লোকটা ধীরে ধীরে আমার গলায় তার নাক ঘষছে। এতক্ষণে লোকটার স্পর্শ আমার কাছে পরিচিত পেল। আগন্তুকটা আর কেউ নয়, আমার স্বামী নীল। কথার ঘাড় থেকে চুল সরিয়ে দিয়ে নীল তার ঠোঁট জোড়া সেখানে বসাতেই হালকা কেঁপে উঠল কথা। নীলের ঠোঁট জোড়া কথার গলা আর কাঁধে বিচরণ করছে। কথা চোখ মুখ খিচে ধরে রেখেছে, হয়তো লজ্জা পাচ্ছে সে। নীল কথার টি শার্ট খানিকটা উঁচু করে কথার নগ্ন পেটে হাত রাখতেই কথা চট করে চোখ খুলে ফেলে। নীলকে হালকার উপর একটা ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো কথা। লজ্জায় লাল হয়ে গেছে কথা, সেই সাথে কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। মাথা নুয়ে দাঁড়িয়ে আছে কথা নীলের সামনে।
কথার এই অবস্থা দেখে নীলের খুব হাসি পাচ্ছে। নীল একটু এগিয়ে গিয়ে কথাকে কোলে তুলে নিল। হঠাৎ কোলে তুলে নেওয়াতে কথা চোখ বড় বড় করে নীলের দিকে তাকিয়ে আছে। ওভাবে কি দেখছিস? আপনি এত রাতে এভাবে এলেন যে? কেন আসতে পারি না বুঝি? না, একদমই আসতে পারেন না। কেন গো বউ, ভুলে যাচ্ছ নাকি আজ আমাদের বাসর রাত? নীলের কথায় কথা ভূত দেখার মতো চমকে উঠল। কি বলছেন এসব? বাসর রাত মানে? এখন কি ন্যাকা সাজা হচ্ছে? আজকে আমাদের বিয়ের প্রথম রাত, তাই তো এত কষ্ট করে ব্যালকনি টপকে এলাম বাসর রাত পালন করতে। আপনি কি সত্যি বব্বাসর রাত করতে এসেছেন? কেন, কোনো সন্দেহ আছে নাকি? আমার না, শরীরটা ভালো না, আপনি চলে যান। হ্যাঁ, আমাকে নামিয়ে দিয়ে যান। হুশ, যাব না। এখন রোমাঞ্চ হবে। নিউলি ম্যারিড কাপল আমরা। আমার অনেক ঘুম পাচ্ছে। আপনি চলে যান। আপনিও ঘুমান। আজ রাতে আর ঘুমানোর দরকার নেই। এই না না, প্লিজ কিছু করবেন না। নীল কথাকে খাটে শুয়ে দিয়ে নিজের সব ভর কথার উপর ছেড়ে দিল। কথা এখনো চোখ মুখ খিচে ধরে আছে, আর নীল মুগ্ধ নয়নে তার পরীকে দেখছে। বিয়ের প্রথম রাত নিয়ে সব মেয়েদের কত রকম জল্পনা কল্পনা থাকে, আর কথারানী সে কিনা বাচ্চাদের মতো টি শার্ট পরে কান্না করছে। কথার মুখের দিকে তাকিয়েই হেসে পড়ে নীল। কিছুক্ষণ নেশা ধরানো দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে থেকে কথার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে নীল। প্রথমে কথা হালকা বাধা দিল ও একটু পরে শিথিল হয়ে যায়। নীলের ভালোবাসায় সাড়া দিয়ে কথাও নীলকে আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ কথা নীলের শার্টের বোতাম খুলতে গেলে নীল কথার ঠোঁট ছেড়ে দিয়ে নিজেকে কথার উপর থেকে সরিয়ে নেয়। নীলের হঠাৎ এভাবে সরে যাওয়ার মানে না বুঝতে পেরে কথা জিজ্ঞাসু দৃষ্টিতে নীলের দিকে তাকায়। নীল একটা রহস্যময় হাসি দিয়ে কথাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। কথা নীলের বুকে মাথা রেখে কিছুক্ষণ ব্যাপারটা বোঝার চেষ্টা করে। সরি রে, এভাবে তোকে বিয়ে করলাম, কিন্তু কাউকে জানাতে পারলাম না। জানি তুই আমার উপর ভীষণ রাগ করেছিস, কিন্তু বিশ্বাস কর, এভাবে হুট করে তোকে বাড়িতে নিলে আরো বড় ঝামেলা হবে, যেটা আমি চাই না। তোকেও হারাতে চাই না। এজন্য কিছুদিন সময় দে, সব ঠিক করে দেব। ওপাশ থেকে কথার কোনো সাড়া নি পেয়ে নীল কথার মুখের দিকে তাকিয়ে দেখল কথা ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। নীল একটা মুচকি হাসি দিয়ে কথাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালের মিষ্টি এক ফালি রোদ ব্যালকনির কাচ ভেদ করে কথার চোখে মুখে এসে পড়েছে। সামনের ছোট চুলগুলো এলোমেলোভাবে চোখে মুখে এসে পড়েছে। নীল মুগ্ধ দৃষ্টিতে কথার মুখের দিকে তাকিয়ে আছে। মুখে রোদ পড়াতে কথার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। কথার এই এলো চুলের সৌন্দর্য যেকোনো অপ্সরীকে হার মানাতে বাধ্য। কথার বাচ্চামোগুলো নীলকে খুব করে টানে তার দিকে। তাই তো এই পাগলির প্রেমে পাগল হয়ে বসে আছে সে। কথার চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু খায় নীল। আলতো করে কথার ঠোঁট জোড়ায় ঠোঁট ছুঁয়ে দিয়ে ব্যালকনি টপকে নিচে নেমে যায়। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে উঠে বসতেই বিছানার অপর পাশে ফিরলাম। পাশে তো নীল নেই। গায়ে থেকে চাদরটা সরিয়ে ওয়াশরুমের দরজা খুলেও নীলকে পেলাম না। খানিকটা হতাশ হয়ে বিছানার সামনে আসতেই বেডসাইড টেবিলে রাখা নোটপ্যাডের দিকে নজর পড়ল। গুটি গুটি অক্ষরে দুটো লাইন লেখা আছে, আমি চলে যাচ্ছি, ফ্রেশ হয়ে পড়তে বসবি। একদম টাইম ওয়েস্ট করবি না। চাচা হয়তো তোকে আর কোচিংয়ে আসতে দেবে না। নোটটা হাতে পেয়ে আমার কেমন রিয়েক্ট করা উচিত জানি না। নীল চলে গেছে ভাবতেই বুকের বা পাশে চিনচিনে ব্যথা করে উঠল। কেমন পরিস্থিতিতে পড়েছি, বিয়ে হয়েছে অথচ স্বামী স্ত্রীর পরিচয় দেওয়ার অধিকার নেই।
সময় আপন গতিতেই চলে যায়, মাঝে কেটে গেছে 2 দিন। এই 2 দিনে অনেক কিছু ঘটে গেছে। আতিকা ফুপি আব্বুকে নিয়ে খান বাড়িতে নিতু আর আদনান ভাইয়ার বিয়ের প্রস্তাব দিয়েছেন। দেখা সাক্ষাতের পর তারা আদনান ভাইয়াকে পছন্দ করে বিয়েও পাকা করে ফেলেছেন। আদনান ভাইয়া অবশ্য প্রথম বিয়েতে অমত দেখিয়েছিলেন, কিন্তু আতিকা ফুপির জেদের সামনে তাকে হার মানতেই হয়েছে। আব্বুও বিষয়টা সহজভাবে মেনে নিয়েছেন। আদনান ভাইয়ার ব্যবসার কাজে দেশের বাইরে যেতে হবে খুব তাড়াতাড়ি, যার জন্য নিতু আর তার বিয়ে সামনে সপ্তাহেই ঠিক করা হয়েছে। সবাই সবার মতো চলছে। মাঝখান থেকে আমার আর নীলের দেখা করা বন্ধ হয়ে গেছে। আব্বু এই 2 দিনে একবারের জন্যও আমাকে বাসা থেকে বেরুতে দেননি। প্রথম 2 রাত নীল লুকিয়ে এলেও কালকে আসতে পারেননি। ফোনেই টুকিটাকি কথা হয় উনার সাথে, সেটাও আবার লুকিয়ে। খান বাড়িতে কাজের ধুম পড়ে গেছে। এই অল্প কয়েকদিন আগে এক মেয়ের বিয়ে করিয়েছেন নজরুল খান। মাস ঘুরতেই ছোট মেয়েরও বিয়ে ঠিক হয়ে গেছে। ব্যস্ততা যেন রাখার জায়গা নেই তার। নয়নতারা বেগম খুব করে চেয়েছিলেন আগে নীল আর মুনতাহার বিয়ে করাবেন, কিন্তু নিতুর বিয়ে স্বয়ং নজরুল খান ঠিক করেছেন। স্বামীর মুখের উপর কথা বলার সাহস তার নেই, তাই তো না চাইতেও কথার ফুফাতো ভাইয়ের সাথে নিজের মেয়ে বিয়ে দিচ্ছেন। নয়নতারা বেগমের ধারণা, কথা আর নীলের সম্পর্কে খান বাড়িতে একমাত্র তিনিই সব জানেন, আর তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে অন্য কেউ এই ব্যাপারে টের না পায়। আদনান শিক্ষিত, ভদ্র ঘরের ছেলে, ভালো ব্যবসা করে। সব দিক বিবেচনা করেই আতিকা বেগমের এমন হুট করে বিয়ে করানোর প্রস্তাবে রাজি হয়েছেন নজরুল খান। আদনান আর নিতুর বিয়ে নিয়ে বাকি সবাই খুশি থাকলেও খুশি হতে পারছে না নিতু। এভাবে হুট করে তার বিয়ে ঠিক হয়ে যাবে সে ভাবতেই পারেনি। নয়নতারা বেগমের ঘরের সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে নিতু। নিতু, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়, দেখে যা তোর বাবা কত গয়না কিনেছে তোর জন্য। নয়নতারা বেগম, মা, এভাবে হুট করে বিয়েটা না করলে হয় না। কি বলছিস এসব? তোর বাবা বিয়ে ঠিক করেছেন, এখানে মানা করার প্রশ্নই আসে না। আসলে মা, কি হয়েছে বলতো? আমি বিয়ে করতে চাই না মা। নিতু, আমার দিকে তাকা। তুই বিয়ে করতে চাস না নাকি আদনানকে বিয়ে করতে চাস না? কোনটা? মা, আমার একটা আবদার রাখা যায় না? আমি এই বিয়ে করতে চাই না। কারণটা জানার অধিকার কি আমার আছে? এভাবে বলো না মা। আমি বুঝতে পারিনি এভাবে বিয়ে ঠিক হয়ে যাবে। আমি বিয়ে করতে চাই না। কারণ জানতে চাইছি নিতু, আদনানকে পছন্দ নয়? কোনো খারাপই আছে আদনানের? আদনানের কোনো দোষ নেই। দোষ আমার। আমি ভালোবেসে ফেলেছি। নিতুর কথায় যেন নয়নতারা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার নিজের মেয়ের মুখ থেকে তার এই কথা শুনতে হবে, তা সে স্বপ্নেও ভাবেনি। কি বললি তুই? নয়নতারা বেগম দৌড়ে গিয়ে ঘরের দরজা ভিতর থেকে আটকে দিল যাতে কেউ কিছু শুনতে না পারে। কি বললি তুই? শেষমেশ আমাকে এই দিন দেখালি তুই? বল, ছেলেটা কে? কতদিনের সম্পর্ক চলছে? মা, বিশ্বাস করো, আমার কোনো সম্পর্ক নেই। সেই মানুষটা তো জানেই না আমি তাকে ভালোবাসি। শুধু এটুকুই জানি আমি একতরফা তাকে ভালোবাসি। পাগলের মতো কথা বলিস না নিতু। ছেলেটাকে সোজাসুজি বল। কিশোর চাচার ছেলে, নীল ভাইয়ার বন্ধু কাব্য ভাইয়া। কথাটা নিতুর মুখ থেকে বের হতে সময় লাগলেও নিতুর গালে ঠাস করে একটা থাপ্পড় মারতে সময় নেয়নি নয়নতারা বেগম। ওরে মুখপুরি, শেষ পর্যন্ত এই দিন দেখালি আমাকে। বিয়ের 5 দিন আগে বলছিস অন্য একজনকে ভালোবাসিস।
তাও আবার এমন একজনকে যে কি না জানেও না তুই তাকে ভালোবাসিস। মা তুমি কিছু একটা করো। আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আমি সত্যি কাব্যকে ভীষণ ভালোবাসি। অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। চুপ কর মুখপুরি। লজ্জা শরমের মাথা খেয়েছিস। লজ্জা করছে না এসব কথা মুখে আনতে? তুমি কি সারা জীবন আমার কষ্ট সহ্য করতে পারবে? আমি তো কখনোই অন্য কারো সাথে সুখী হতে পারবো না। মনে কাব্যের নামের ভালোবাসা নিয়ে অন্য কারো সংসার কিভাবে করব আমি? ছি, ভাবতেই গা ঘিন ঘিন করছে তোকে আমি পেটে ধরেছি। মায়ের সামনে এসব কথা বলার আগে গলায় দড়ি দিল না কেন? কাব্যের বিষয় নিয়ে নয়নতারা বেগম আর নিতুর মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলেও নয়নতারা বেগম বিয়ে ভাঙার ব্যাপারে রাজি হন না। নয়নতারা বেগম বিয়ে ভাঙতে চাইলেও তেমন কোনো লাভ হবে না সেটা সে ভালো করেই জানে। খান বাড়িতে নজরুল খানের কথাই শেষ কথা। নিতু কান্না করতে করতে নিজের ঘরে এসে বালিশে মুখ গুজে দিল। ছোটবেলা থেকেই কাব্যকে চিনে সে। নীলের সাথে তাদের বাড়িতে আসত কাব্য। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই কাব্যের প্রতি অনুভূতি জন্ম নিয়েছে তার মনে। সময়ের সাথে সাথে সেই অনুভূতিটাকে সে ভালোবাসার নাম দিয়েছে। মুখ ফুটে কখনো বলতে না পারলেও অন্য কাউকে মনে জায়গা দেওয়া সম্ভব না তার পক্ষে। সারাদিনের ব্যস্ততায় নীল আর কথার একবারও কথা হয়নি। আদনানের বাবা নেই যার জন্য ছেলে পক্ষের সব কাজ কিশোর সাহেব আর কাব্যের কাঁধেই পড়েছে। কিশোর সাহেব যদিও বিয়েতে খুশি নন তবুও বড় বোনের মুখের দিকে তাকিয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সব কাজ করে যাচ্ছেন। রাত প্রায় 9টার বেশি। কথাদের বাসায় সবাই খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে চলে গেছে। আদনান খুব জরুরি কাজে চট্টগ্রামে গেছে, যদিও পরদিন চলে আসবে। কাব্য তার ঘরের দরজা ভিতর থেকে আটকে লাইট বন্ধ করে রেখেছে। ভরা পূর্ণিমার রাত, চাঁদের আলোয় পৃথিবী মেখে আছে। সেই চাঁদের আলোয় কাব্যের ঘরের ব্যালকনির কাচ ভেদ করে ঘরে এসে পড়েছে। বিছানার পাশের পড়ার টেবিলে রাখা ডায়েরিটা থেকে একটা ছবি বের করে হাতে নিয়ে কাচের বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে কাব্য। ছবিটার দিকে না তাকিয়েই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কাব্যের। তার না হওয়া বউয়ের ছবি এটা। তানিয়ার ছবি। 1 বছর আগে তাইবা আপুর মেয়ে রাইসার জন্মদিনের অনুষ্ঠানে লুকিয়ে ছবিটা তুলেছিল সে। ছবিটা তোলার পর থেকে কত হাজার বার দেখেছে আর কত কথা বলেছে ছবিটার সাথে তার হিসেব রাখা হয়নি। অবশ্য সে চাইলেও সে হিসাব রাখতে পারত না। অগণিত বার সে তার প্রিয়তমার ছবি দেখেছে। তার না হওয়া বউ, তার প্রিয়তমা, তার ভালোবাসা, এখন অন্য কারো বুকে মাথা রেখে সুখ খুঁজে। পানির বোতল হাতে ঘরে ঢুকতেই একটা ছায়ামূর্তিকে ব্যালকনির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় কাব্য। কে ওখানে? আমি কাব্য ভাইয়া। কে? নিতু। তুই এত রাতে এখানে কি করছিস? তোমার সাথে অনেক জরুরি কথা ছিল, তাই এত রাতে এসেছি। নিতু তুই কি পাগল হয়েছিস? যত জরুরি কথাই থাকুক না কেন এত রাতে তোর এখানে আসা ঠিক হয়নি। তুই চলে যা। যাব না। অনেক বড় ভুল করেছি আমি। আগেই তোমাকে বলে দেওয়া উচিত ছিল। আগে যদি বলে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। কি কথা বলতে চাস তুই যার জন্য এই রাতের অন্ধকারে লুকিয়ে এসেছিস? আমি ভনিতা না করে জলদি বলে চলে যা। আমাকে তাড়াতে পারলে বুঝি অনেক খুশি হবে। কিন্তু আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। আদনানকে আমি বিয়ে করতে পারবো না। আমাকে ফিরিয়ে দিও না। কাব্যের হাত দুটো চেপে ধরে নিতু কথাগুলো বলল। তুই পাগল হয়ে গিয়েছিস নিতু। কি সব আবোল তাবোল বকছিস? কাব্য নিজের হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে নিল।
হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যা ইচ্ছে তাই বলো, কিন্তু তবুও বলবো আমি ভালোবাসি তোমাকে। নিতু, তুই যা তো এখান থেকে। যাব না, ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না তুমি আমাকে আপন করে নিচ্ছ। কাব্যকে পুনরায় জড়িয়ে ধরে। এবার আর কাব্য সহ্য করতে পারল না। ঠাস করে একটা চড় মেরে বসল নিতুর গালে। আচমকা চড় পড়ায় নিজেকে সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ে নিতু। থাপ্পড় মারার পর হঠাৎ করেই চরম অনুশোচনায় পড়ে যায় কাব্য। এভাবে নিতুকে চড় মারা তার ঠিক হয়নি। ভালোবাসা তো অন্যায় না, হয়তো নিতুর ভালোবাসার মানুষটা আর সময়টা ভুল। মেঝে থেকে নিজেকে সামলে উঠে দাঁড়াল নিতু। কাব্য এর চড়ের ফলে ফর্সা গালটা লাল হয়ে আছে। হাতের আঙুলের ছাপ ফুটে উঠেছে গালে। মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে সেখানে। নিতুর দুচোখ পানিতে টলমল করছে। কেন যেন কাব্য নিতুর মুখের দিকে তাকাতে পারছে না। ভীষণ অস্বস্তি হচ্ছে তার, সেই সাথে অপরাধবোধও কাজ করছে। মারো, আরো মারো, পারলে মেরে ফেলো। যেখানে আমার নিজের মা আমার কষ্টটা বুঝেনি, সেখানে তোমার কাছে আশা করাটাই আমার অন্যায় ছিল। একটা কথার উত্তর দেবে? ভালোবাসা কি অন্যায় কাব্য ভাই? নিতুর প্রশ্নের কাব্য এর কাছে কোনো উত্তর নেই। ভালোবাসা অন্যায় না, সে নিজেও তো ভালোবাসে। এমন একজনকে সে ভালোবাসে যে কি না অন্য কারো। তবুও তো সে ভালোবেসেই যাচ্ছে। তাহলে নিতুর ভালোবাসা? এই ধরনের প্রশ্নের তো কোনো মানেই হয় না নিতু। আজ বাদে কাল তোর বিয়ে, এই তুচ্ছ আবেগকে ভুলে মন ভালো কর। আদনানের সাথে অনেক সুখে থাকবি তুই। আমার সুখের চিন্তা তুমি না করলেই খুশি হব। লাগবে না তোমার ভালোবাসা, কিন্তু আমার ভালোবাসাকে তুচ্ছ আবেগের নাম দিয়ে অপমান করতে পারো না। যতটা ভালোবাসলে একটা মেয়ে বিয়ের আগে চরিত্রহীন উপাধি নিতে প্রস্তুত থাকে, তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে নিতু আর কাব্য দুজনেই চমকে পিছনে তাকায়। অন্ধকার ঘরে কেউ একজন দাঁড়িয়ে এতক্ষণ নিতু আর কাব্যের কথা শুনছিল টের পেতেই কপাল বেয়ে চিকন ঘাম দেয় কাব্যের। সে বুঝতেই পারছে কত বড় ঝামেলার সৃষ্টি হতে চলছে। অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে আসতেই মানুষটার মুখে চাঁদের আলো পড়ে। এতক্ষণ কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য আর নিতুর আলাপ সবটা শুনছিল। কথা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে নিতুর দিকে। হয়তো সে আশা করেনি তার ছোটবেলার এত ঘনিষ্ঠ বান্ধবী এত বড় একটা কথা তার কাছে থেকে লুকাবে। কথার দৃষ্টির মানে নিতু বেশ ভালোই বুঝতে পারছে, তার উচিত এখন কথাকে সব বুঝিয়ে বলা। কিন্তু তার মুখ দিয়ে কথা সরছে না। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আছে। নিতু ভালোমন্দ কিছু না বলে চোখের পানি হাত দিয়ে মুছে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। পরিস্থিতি এতটাই জটিল রূপ ধারণ করেছে যে কাব্য আর কথা দুজনেই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। হয়তো আজ রাতে এই ব্যাপারে তাদের মধ্যে আর কোনো কথা হবে না। খান বাড়িতে খুব জোরে সোরে শুরু হয়ে গেছে বিয়ের কাজকর্ম। সবাই ব্যস্ততায় দিন পার করছে। দুই ছেলের উপর বিয়ের সব দায়িত্ব ছেড়ে দিয়ে অনেকটা নিশ্চিন্ত হয়ে আছেন নজরুল সাহেব। নিঃশ্বাস নেওয়ার মতো সময়টুকুও পাচ্ছে না নীল। সকাল থেকে এই কাজে ওই কাজে ছুটে চলছে। কিন্তু সকাল থেকেই যে তার ফোনটা অনবরত বেজে চলছে সেদিকে তার কোনো হুঁশ নেই। অস্থির হয়ে ফোন করে চলছে কথা নীলকে। কম করে হলেও 20টা কল করেছে, কিন্তু একবারের জন্য ফোন ধরেনি নীল। কাল রাতে নিতুর বলা সব কথাই নীলকে বলার জন্য এতবার করে ফোন করছে। কিন্তু নীল কাজের ব্যস্ততায় মোবাইল ঘরে রেখে দিয়ে ভুলে গেছে। 22 বারের মাথায় কলটা কেটে দিয়ে মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারল কথা। বিরক্ত হয়ে গেছে সে নীলকে ফোন করতে করতে।
অস্থির চিত্তে বিছানায় গা এলিয়ে দিল ও কিছু একটা ভেবে বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে ছুট লাগাল কাব্যের ঘরের দিকে। কাব্য তার ঘরেই কিছু একটা করছিল, কথা ঘরের ভিতর ঢুকে দরজা ভিতর থেকে লাগিয়ে দিল। কাব্য কথাকে দেখেও তেমন কোনো রিয়েক্ট না করে পুনরায় তার কাজে মন দিল। তুই এত রিল্যাক্সভাবে কিভাবে বসে আছিস? কথার প্রশ্নে কাব্য খানিকটা বিচলিত হলেও কথাকে বুঝতে না দিয়ে স্থির কণ্ঠে জবাব দিল। আমার কি এখন খুব বেশি বিচলিত হওয়ার কথা ছিল? তোর এমন গাছাড়া ভাব দেখে আমার গা জ্বলে যাচ্ছে ভাইয়া। যা বলার বলে চলে যা। নিতুকে তুই বিয়ে কর। হয়ে গেছে বলা, চলে যেতে পারিস। ভাইয়া তুই বুঝতে পারছিস না, আমার মনে হয় তোর নিতুকে বিয়ে করে নেওয়া উচিত। এভাবে আর কতদিন দেবদাসের মতো জীবন কাটাবি? কথা তুই এখনো অনেক ছোট, তাই এসব কথা তোর মুখে মানায় না। আমি ছোট হতে পারি কিন্তু অবুঝ নই। ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে। আমি তোর কোনো কথার উত্তর দিতে চাই না। তুই যা এখান থেকে। কেন উত্তর দিতে চাস না? নিতুকে ভালোবাসতে পারবি না কেন? তানিয়া আপুর জন্য? তুই যে এখনো তানিয়া আপুর স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছিস সেটা আমার অজানা নয়। কথা আমি একবার বলেছি, এই বিষয়ে কোনো কথা আমি বলতে চাই না। তারপরেও কেন তুই? কেন জীবনে আগাতে পারছিস না ভাইয়া? নিতুকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। নিতু যে একটা ভালো মেয়ে এতে কোনো সন্দেহ নেই। তাহলে কেন নিতুকে ভালোবাসতে পারবি না তুই? নিতুকে ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না। নিতু নীলের বোন, আমার বেস্ট ফ্রেন্ডের বোন। ওকে ভালোবাসা বা বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। তাহলে তানিয়া আপুকে কেন ভালোবেসেছিলি? সেও তো নীল স্যারেরই বোন। তখন তোর মনে হয়নি তুই অন্যায় করছিস? ভালোবাসার উপর কারো জোর চলে না কথা। ভালোবাসা অন্যায় নয়। ঠিক তাই, নিতুর ভালোবাসাও কোনো অন্যায় নয়। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুই আর নিতু অনেক সুখী হবি একসাথে। এই বিষয়ে আমি ভাবতেও চাই না। কেন ভাইয়া? তুই ভাবতেও পারবি না একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে হওয়াটা কতটা কষ্টের। আজ যদি নিতু আর আদনান ভাইয়ার বিয়ে হয়ে যায় নিতু কখনোই সুখী হবে না। কারণ নিতুর মন জুড়ে তুই আছিস। একমাত্র তোর সাথেই নিতু সুখী হবে। আর তানিয়া আপুর শোক পালন করা বন্ধ কর। সে তো তার স্বামী নিয়ে দিব্যি সুখে সংসার করছে। তাহলে তুই কেন দেবদাস হয়ে নিজের মনকে পুড়াচ্ছিস? কথা প্লিজ চুপ কর। আমার একদম ভালো লাগছে না। আজ রাতটুকু সময় দিল মতোকে, তুই নিতুর কথা ভালোমতো ভেবে দেখ। আমি আবারও বলছি, নিতু তোকে ছাড়া অন্য কারো সাথে সুখী হতে পারবে না। আর বিশ্বাস কর, নিতু নিজের ভালোবাসা দিয়ে তোর জীবন সুখে ভরিয়ে তুলবে। এটা আমার বিশ্বাস। কথা কাব্যের দিকে তাকিয়ে আছে কোনো একটা উত্তরের আশায়। কিন্তু কাব্য মুখে তালা লাগিয়ে ব্যালকনির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো লাভ না হলে চরম বিরক্তি নিয়ে কথা বেরিয়ে যায় কাব্যের ঘর থেকে। নিজের ঘরে এসে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় কথা। কাব্যের উপর ভীষণ রাগ হচ্ছে কথার। এখনও তানিয়ার ভালোবাসা নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে কাব্য, এটা ভাবতেই কথার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তানিয়া চাইলেই সমাজের বিরুদ্ধে গিয়ে কাব্যের হাত ধরতে পারত। কিন্তু তানিয়া সমাজটাকেই প্রাধান্য দিয়েছে, এখন স্বামী সংসার নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছে। তাহলে কাব্য কেন পারছে না তানিয়াকে ভুলে এগিয়ে যেতে? নীলকে সবকিছু জানাতে হবে। মোবাইলটা হাতে নিয়ে পুনরায় নীলকে ফোন করা শুরু করল কথা। সৌভাগ্যক্রমে এবার ফোনটা রিসিভও হয়ে গেল ওপাশ থেকে। কিন্তু কথা হ্যালো বলার আগেই ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ কথা বলে উঠল। ফোন রিসিভ হওয়াতে কথার মুখে যেই হাসিটা ফুটে উঠেছিল মুহূর্তেই সেটা গায়েব হয়ে গেল।
হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে। নীল স্যার কোথায়? আর আপনি কে? জি, আমি মুনতাহা, নীলের। সে যাই হোক, আপনি কে? আমি কথা। নীল স্যারের ফোন আপনার কাছে কেন? নীল স্যারকে ফোনটা দিন। নীল এখন কথা বলতে পারবে না। নীল শাওয়ার নিচ্ছে। আর মোবাইলটা আমার কাছে, কারণ নীল নিজেই আমার কাছে দিয়েছেন। আপনি নীলকে ডেকে দিন। নীল স্যারকে ডেকে দিন। কথা তুমি পরে ফোন করো। নীল শাওয়ার নিচ্ছে। এখন ডাকা সম্ভব নয়। কথা কিছু বলার আগেই মুনতাহা ফোনটা কেটে দিল। এভাবে ফোন কেটে দেওয়াটা কথার রাগের আগুনে ঘি ঢালার কাজ করে। এমনিতেই নীল সারাদিন কথার ফোন ধরেনি, তার ওপর মুনতাহা ফোন ধরেছে, এটাও কথার ভালো লাগছে না। মুনতাহা পেতনিটা কেন ধরল নীলের ফোন? আর আমার এতগুলো ফোন কি সে দেখেনি? একটা বার ফোন কল ব্যাক করার প্রয়োজন মনে করেননি। 2 দিন যাবৎ না কোনো ফোন, না কোনো কথা। তার ওপর মুনতাহাকে দিয়ে গেছে ফোন। হ্যাঁ, আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই আমার কথা আর মনে পড়ে না। কাজী অফিসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কথা। আর তার সামনেই কাব্য অগ্নিমূর্তি ধারণ করে আছে। তাদের সাথে নিতুও উপস্থিত আছে আর বোঝার চেষ্টা করছে যে এখানে হচ্ছেটা কি। কিছুক্ষণ আগে কথা শপিং করার নাম করে নিতুকে খান বাড়ি থেকে নিয়ে এসেছে এখানে। আর কাব্যকে অ্যাক্সিডেন্টের মিথ্যা কথা বলেছিল আগেই, যার জন্য কাব্য এখানে এসেছে। অবশ্য আসার পর কথার উদ্দেশ্যটা কাব্য ভালোই বুঝতে পেরেছে। কথা অপরাধীর ন্যায় মাথা নিচু করে ভয় কাচুমাচু করতে করতে বলল, আমি সবকিছু রেডি করে ফেলেছি ভাইয়া, আর নিতুরও কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তোরা বিয়েটা করে নে। রাগে কাব্যের চোখে মুখে আগুন জ্বলছে। দাঁতে দাঁত চেপে ধরে কথাকে বলল, তুই একবার বাড়িতে চল, তোকে মিথ্যা বলার মজা আমি বোঝাবো। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। ভালো মতো বলছি, এখান থেকে চল। কাব্যের রাগ কথা ভালোই বুঝতে পারছে। বাড়িতে যাওয়ার পর যে তার কপালে দুঃখ আছে এটাও সে ভালো করেই জানে। কিন্তু এই মুহূর্তে ভয় পেলে চলবে না। নিতু আর কাব্যের বিয়েটা একদম ঠিক আছে। এই বিয়ের মাধ্যমে নিতু আর কাব্য দুজনেরই সুখ আছে। নিজের ভিতর কিছুটা সাহস সঞ্চার করে কথা বলতে শুরু করল, ভাইয়া বিশ্বাস কর, এই বিয়েটা তোদের দুজনের জীবনেই সুখ এনে দেবে। কথার দিকে কাব্য চোখ গরম করে তাকালে কথা মুখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল। কথার অবস্থা বুঝতে পেরে নিতু এবার বলতে শুরু করল, কেন কাব্য, আমাকে কেন বিয়ে করতে পারবে না? আমি কি দেখতে খারাপ, নাকি খারাপ মেয়ে? নাকি আমার সাথে তোমার শত্রুতা? কোনটা? নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসো? নিতুর এতগুলো প্রশ্নে থতমত খেয়ে যায় কাব্য। মনে অন্য কেউ থাকলেও তোমার জীবনে অন্য কোনো মেয়ে নেই, এটা আমি খুব ভালো করেই জানি। তাই আমাকে রিজেক্ট করার কোনো কারণ তোমার কাছে নেই। আর সত্যি বলতে, যতটা আমি তোমাকে ভালোবাসি, অন্য কোনো মেয়ে তোমাকে এতটা ভালোবাসতে পারবে না। যদিও আমি জানতাম না কথা আমাদের এভাবে বিয়ের প্ল্যানিং করছে, কিন্তু এখন আমি জানি আর এখন আমি প্রস্তুত। সো তুমিও রাজি হয়ে যাও। নিতুর অ্যাটিটিউডে কাব্য বাকরুদ্ধ। কথা আর নিতু দুইটাই যে মহা পাগল, এ ব্যাপারে কাব্যের আর কোনো সন্দেহ নেই। এখন কাব্যের ভীষণ টেনশন হচ্ছে এই যায় পরিস্থিতি থেকে সে কিভাবে মুক্তি পাবে। কাব্য কিছুক্ষণ কৌশলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেও ব্যর্থ হল কথা আর নিতুর ইমোশনাল যুক্তির সামনে। অনেক চেষ্টা করেও কাব্য নিতু আর কথাকে বোঝাতে সফল হল না। কাব্য নিজেকে যথাসম্ভব শক্ত করে বিয়ে করার জন্য মানা করে দেয়। কাব্যের মানা করাই মুহূর্তেই নিতুর চোখ পানিতে ভরে ওঠে। সেই আশার আলোটাও যেন নিভে যাচ্ছে ধীরে ধীরে।
কাব্য ছাড়া অন্য কাউকে কিভাবে সে স্বামী হিসেবে মেনে নেবে? এমন করো না কাব্য ভাইয়া, আমি নির্ঘাত মরে যাব। ভালোবাসা ছেড়ে বেচই থাকা গেলেও সেই ভালোবাসাকে মাটি চাপা দিয়ে অন্য কারো সাথে সংসার করা অসম্ভব। আমাকে এত বড় শাস্তি দিও না কাব্য ভাইয়া, আমি সত্যি তোমাকে ছাড়া পারব না। আজ এখন যদি তুমি আমাকে আপন করে না নেও, তবে আদনানকে বিয়ে করার আগেই আমার মরা মুখ দেখবে সবাই। এই আমি বলে দিল ম। তোমাকে ভালোবাসি মানে শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ভুলে অন্য কারো সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হয় আজ আমি তোমার বউ হয়ে খান বাড়িতে প্রবেশ করব, নয়তো কাল আমার লাশ খান বাড়ির সদর দরজা দিয়ে বেরোবে। নিতুর কথায় কাব্য কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছে, কিছু চিন্তা করার মতো শক্তি আর খুঁজে পাচ্ছে না সে। ভালোবাসার মানুষটাকে হারিয়ে বাঁচার শান্তি যে কি সেটা সে ভালোভাবেই জানে। প্রতিমুহূর্তে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে হৃদয়ের রক্তক্ষরণ লুকানোর বিদ্যাটা কাব্যের আয়ত্ত হয়ে গেছে এতদিনে। যেই কষ্ট সে সহ্য করছে, সেই একই কষ্ট অন্য কেউ সহ্য করবে ভাবতেই ভিতরটা নাড়া দিয়ে উঠছে তার। কাব্য কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিচে তাকিয়ে থেকে কিছু একটা চিন্তা করে। কথা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু টেনশন কাজ করছে তার মাথায়। কাব্য যদি বিয়েটা না করে তাহলে নিতু আর কাব্যকে এক করার তার প্ল্যানটা জলে যাবে। পালিয়ে নিতু আর কাব্যের বিয়ে করানোর প্ল্যানটা নীলের থেকেই ধার করা কথার। কারণ নীলও কথাকে এভাবেই বিয়ে করেছে। এদিকে নিতু কান্না করছে, নাকের পানি আর চোখের পানি এক করে ফেলেছে। কি যে হবে কে জানে। ওদিকে কাজী অফিসে কাব্য আর নিতুর বিয়ের সিরিয়াল এসে পড়েছে। কথার কপাল বেয়ে ঘাম ঝরছে টেনশনে। দুপুর পেরিয়ে গোধূলি লগ্ন শুরু হয়ে গেছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়ায় সোনালি রোদের ঝলক তির্যকভাবে চোখে মুখে এসে পড়ছে কিশোর সাহেবের বাড়ির উঠানে। উঠানের একটু ভিতর দিকে সদর দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কথা। রোজকারের মতো আজও সে দুই বেনি করেছে আর সামনের চুলগুলো চোখে মুখে এসে পড়ছে। কথার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে কাব্য আর তার সাথে নিতু। একটু আগেই কাজী অফিস থেকে বিয়ের পাত চুকিয়ে কিশোর সাহেবের বাড়িতে এসে উঠেছে তারা। বাড়িতে এসে অবশ্য বিয়ের ব্যাপারটা খোলাসা করা হয়ে গেছে। এজন্যই অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তিনজনই। সবকিছু জেনে হতভম্ব হয়ে আছেন কিশোর সাহেব আর কলি বেগম। ছেলের বিয়ে আর বউ নিয়ে কলি বেগমের শখের অন্ত ছিল না, আর সেই ছেলে কি না বিয়ে করে বউ নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। একা একা বিয়ে করার ব্যাপারটা একবার মেনে নিলেও ফুফাতো ভাইয়ের হবু বউকে বিয়ে করে নিয়ে আসাটা হজম করতে পারছেন না কলি বেগম। ভীত দৃষ্টিতে একবার স্বামীর দিকে দেখছেন, আরেকবার ছেলের দিকে। কি কাজটা করল তার কাব্য, ভাবতেই মাথা ঘুরে উঠছে কলি বেগমের। কিশোর সাহেব বেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বসে থেকে হাতে থাকা মোবাইলটা ঘেঁটে নজরুল খানের নাম্বার বের করে ফোন করলেন। অপর পাশ থেকে ফোন তুলতেই আংশিক কিছু ঘটনা প্রকাশ করে নজরুল সাহেবকে তার পরিবারসহ তাদের বাড়িতে আসতে বললেন। কিশোর সাহেবের মতো রাগী একজন মানুষের এমন শান্ত ব্যবহার কিছুতেই হজম করতে পারছে না কথা আর কাব্য। ঝড়ের পূর্বের নীরবতার মনে হচ্ছে পরিবেশটা তাদের কাছে। কিশোর সাহেবের চোখে ইশারায় কলি বেগম নিতুকে কাব্যের ঘরে নিয়ে গেলেন। কথা, তুমি তোমার ঘরে যাও, গম্ভীর কণ্ঠে বললেন কিশোর সাহেব। কিশোর সাহেবের কণ্ঠের গাম্ভীর্য বলে দিচ্ছে সে কতটা রেগে আছেন। কথা ভয় বর্ষর একটা ঢোক গিলে তার ঘরের দিকে পা বাড়াল। পিছনে কাব্য আর কিশোর সাহেব একা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। আতিকা বেগম তার নিজের বাসায় গেছেন জরুরি কিছু কাজে। তিনি এখানে উপস্থিত থাকলে হয়তো বোমটা আরও জোরে বিস্ফোরণ ঘটাত। কিশোর সাহেব সোফা ছেড়ে উঠে কাব্যের দিকে এগিয়ে গেলেন।
কাব্য আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো অনুশোচনা হচ্ছে তার এভাবে বিয়ে করে বাবা মা আর বাকি সবাইকে কষ্ট দেওয়াতে। কিশোর সাহেব কাব্যের মুখোমুখি হয়ে হাত দিয়ে কাব্যের নত হওয়া মাথাটা উঁচু করিয়ে কাব্যের চোখে চোখ রেখে বলতে শুরু করলেন, তুমি আমার গর্ব ছিলে কাব্য। কথা আমার সম্মানে যেদিন আঘাত করেছিল সেদিন আমি আমার মনকে সান্ত্বনা দিয়েছিলাম এটা ভেবে যে তুমি আমাকে কখনো কারো সামনে ছোট করবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি যে এত বড় হয়ে গেছো সেটা আমার ধারণার বাইরে ছিল। আতিকা আপা নিতুকে আদনানের জন্য পছন্দ করেছেন জেনে আমি একদমই খুশি হইনি। কারণ আমি কথা আর আদনানের বিয়ের কথা চিন্তা করছিলাম। কিন্তু তাই বলে আমি এটা চাইনি যে তুমি নিতুকে বিয়ে করে নেবে, তাও আবার এভাবে। সত্যি তুমি আমাকে অনেক হতাশ করেছ কাব্য। নজরুল সাহেবকে আমি একদমই পছন্দ করি না। কারণ সে 2 বিয়ে করেছে, তাও আবার ছেলের লোভে। আর তুমি কিনা সেই নজরুল সাহেবকে আমার আত্মীয় বানিয়ে দিল। আমি ভেবেছিলাম বাবা মা সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব পালন করে, কিন্তু তোমরা 2 ভাই বোন আমার সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছ। যাক, তোমরা যদি সুখে থাকতে পারো আমার অসুবিধা কি। তবে আজ থেকে মনে রাখব তোমাদের জীবনে আমাদের কোনো মূল্য নেই। কিশোর সাহেবের কথায় কাব্যের 2 চোখ ভরে গেছে। কাব্য কখনো তার বাবাকে ছোট করতে চায়নি। তবুও কি থেকে কি হয়ে গেল। একজনের ভালো করতে গিয়ে বাকি সবার সাথে অন্যায় করে ফেলল সে। কিশোর সাহেবের বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন নজরুল খান আর কিশোর সাহেব নিজে। সাথে বসে আছে নীল আর নীরব। নজরুল সাহেব একা আসেননি, সাথে তার 2 স্ত্রী, ছেলেরা আর মেয়ে তানিয়াও এসেছে। থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো বাড়িতে। কাব্য আর নিতুর এমন একটা কাজে কিভাবে প্রতিক্রিয়া করা উচিত সবার কেউই ঠিক বুঝে উঠতে পারছে না। কলি বেগমের ঘরে নিতু আর নিতুর মা, বড় মা, কলি বেগম, তানিয়া সবাই উপস্থিত আছে। তাহেরা বেগম আর কলি বেগম মাঝে মধ্যে টুকটাক কথা বলছেন। নয়নতারা বেগম নিতুর হাত ধরে সবার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গেলেন। ব্যালকনিতে নিয়ে গিয়ে দাঁড় করালেন নিতুকে। নিতু মাথা নিচু করে আছে, যা দেখে নয়নতারা বেগমের রাগ আরও বেড়ে যাচ্ছে। তবুও গলার শব্দ যথেষ্ট নিচু রেখে বললেন, তুই এই কাজটা করার আগে গলায় দড়ি দিল না কেন? আমার মেয়ে যে এই ধরনের একটা কাজ করবে এটা ভাবতেই গা ঘিন ঘিন করছে। নিজের উপর ধিক্কার আসছে আমার যে আমি তোর মতো একটা কুলাঙ্গার সন্তানকে পেটে ধরেছি। এই দিনই যদি দেখাবি তাহলে জন্মের পরপরই কেন মরে গেলি না? আগে জানলে আমিই তোকে মেরে ফেলতাম। মা, আমি যা করেছি তাতে তোমরা কষ্ট পেয়েছ জানি, কিন্তু বিশ্বাস করো আমি যদি আজ স্বার্থপর না হতাম তাহলে হয়তো সারা জীবন জীবিত লাশ হয়ে থাকতে হতো। আমি আমার সুখটুকু সন্ধান করতে গিয়ে অনেক স্বার্থপর হয়েছি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আর তোকে? কখনোই না। তোর জন্য তোর বাবার সামনে সারা জীবনের জন্য আমি ছোট হয়ে গেলাম। কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আর। নয়নতারা বেগম আর নিতুর কথোপকথনে বাধার সৃষ্টি করে কলি বেগম নিতুকে সেখান থেকে নিয়ে যায়। কলি বেগম নিতুকে কাব্যের ঘরে নিয়ে যেতে থাকলে তানিয়াও পিছন পিছন যায়। কাব্য তার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছিল। একদিনে এত কিছু হয়ে গেছে যে সে বুঝতে পারছে না কিভাবে কি হয়ে গেল। দরজার টোকা পড়ার শব্দে কাব্য দ্রুত হাতের সিগারেটটা ফেলে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়াল। দরজা ঠেলে কলি বেগম, নিতু আর তানিয়া ঘরে প্রবেশ করল। কলি বেগম নিতুকে বিছানায় বসিয়ে দিয়ে ঘরের বাইরে চলে গেলেও তানিয়া নিতুর পাশেই বসে রইল। কাব্য ঘরের ভিতর ঢুকতেই সবার আগে তার চোখ তানিয়ার ওপর পড়ে, কারণ তানিয়া আগে থেকেই কাব্যের দিকে তাকিয়েছিল। তানিয়ার বিয়ের পর এই প্রথম কাব্য তানিয়াকে দেখল।
আজ সারাদিন নিতুর কথা চিন্তা করতে করতে কাব্যের মাথায় একবারের জন্য তানিয়ার কথা আসেনি। হঠাৎ করে আবার তানিয়ার মুখোমুখি পড়তেই বুকের বা পাশের চিনচিনে ব্যথাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। তানিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে কাব্যের দিকে তাকিয়ে আছে। তানিয়ার এই দৃষ্টির মানে কাব্য খুব ভালোই বুঝতে পারছে। তানিয়ার অভিমান ভরা দৃষ্টি উপেক্ষা করার সামর্থ্য কাব্যের নেই। নিতুকে বিয়ে করাই যে তানিয়া কষ্ট পেয়েছে এবং কাব্যের সাথে অভিমান করে আছে সেটা কাব্য খুব ভালো করেই বুঝতে পারছে। তানিয়া নিজে যেখানে বিয়ে করে সংসার করছে সেখানে কাব্যের বিয়ে করাতে তার কষ্ট পাওয়া কি আদৌ যুক্তিসঙ্গত? কারো ভালোবাসা একবার সমাজের জাতাকলে পিষে গেলে কি দ্বিতীয়বার তার ভালোবাসার অধিকার নেই? চলবে।